সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি জানতে চাই যে আমরা এখন যে সংকটের মুখোমুখি হয়েছি, এই সংকটের অনেক পদধ্বনি হয়তো আগে থেকেই আমরা পাচ্ছিলাম, কিন্তু আমরা কি আমরা যে সতর্ক কতটা ছিলাম? এখন যেটাকে আপনি পদধ্বনি বলছেন সেটা হয়তো মিডিয়াতে আমরা শুনছিলাম, কিন্তু যারা প্রকৃত সিদ্ধান্ত গ্রহণের মালিক তারা এটাকে কতটা আন্তরিকভাবে নিয়েছেন সেটা প্রশ্ন। যেমন আমিও নিজে শুনতে পেয়েছিলাম যে ঈদের দিন কোথাও কোনো একটা ঘটনা ঘটবে, ধর উদাহরণ দিয়ে বলছি, কিন্তু তারা নিজেরা বলছেন আমরা জানি না কোথায় ঘটবে। তো এত বড় দেশ কোথায় ঘটবে সেটা তারা আন্দাজ করতে পারেন না। কিন্তু শোলাকিয়ার মতো জায়গা, যেটা দেশের প্রধান ঈদ জামাত বলে অনেক দিন ধরে বিখ্যাত, হিসাব করে দেখলাম প্রায় 189 বছর আগে থেকে এটা চালু হয়েছে। তো সেইটার ব্যাপারে তারা ভাগ্যে সচেতন ছিলেন, নাহলে যে অঘটন ঘটেছে তা অনেক ব্যাপক ক্ষতি করতে পারত। সেই জন্য বলছি সতর্কতার একটা মূল্য আছে। আমরা এমনি বাংলায় বলি না, সাবধানের মার নেই, কিন্তু একটু ভাববার বিষয় আছে এখানে, যে সতর্কতাটা একটা পর্যায়ে নেওয়া যেতে পারে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে, সেটা এক ধরনের সতর্কতা। কিন্তু যেটাকে সামাজিক সতর্কতা বলি আমরা, সমাজকে তৈরি করা সম্ভাব্য বিপদের বিরুদ্ধে, যে বিপদের কিছুটা হলেও আদর্শগত বিরোধ, সেই ক্ষেত্রে বোধহয় আমাদের সমাজ সঠিক প্রস্তুত নয়। আমি একটু উদাহরণ দিয়ে বলি। বহুদিন ধরেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কোনো আমার বক্তব্য নয়। যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে অপেক্ষাকৃত উচ্চবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেইখানে যারা পড়েন, আমরা একসময় মনে করতাম যে এরা যেহেতু উচ্চশিক্ষিত, ইংরেজি মিডিয়াম শিক্ষিত এবং বিদেশমুখী, এবং ধরে নিয়েছিলাম এরা মনে প্রাণে মানে ধর্মীয়, যাকে বলা হয় উগ্রবাদ, তার ছোঁয়াচ মুক্ত। কিন্তু অভিজ্ঞতা প্রমাণ করেছে সেটা একটু ভিন্ন রকমের। একজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোথাও বলেছেন, পত্রিকায় দেখলাম, যে এইখানে আমরাই একমাত্র নই, মানে অন্যরাও আছে। তো অন্যরা কারা? এটা ঠিক, হ্যাঁ, উচ্চবিত্ত শ্রেণীর ছেলে মেয়েদের নানা প্রকারের প্রতিষ্ঠানের মধ্যে কি ধরনের পড়াশোনা করানো হচ্ছে সেইগুলো সরকারের তরফ থেকেও মানে খুব বেশি একটা মনিটরিং নেই, দেখভাল করা হয় না, সরকারের দায়িত্ব নয়, আমাদের সমাজের দায়িত্ব। একটা মূল কথা আমরা বারবার জিজ্ঞেস করতে ভুলে যাই, সেটা হচ্ছে আমাদের জাতীয় শিক্ষানীতিটা কি। আমাদের জাতীয় শিক্ষানীতি মানে আমেরিকায় এবং আরো কয়েকটি দেশে যেটাকে বলে মাল্টি কালচারালিজম, অনেক কালচারে সেখানে স্থান হবে, পরস্পরকে সহায়তা করবে, তেমন কিছু। আমাদের কালচারালিজম হয়েছে কি, আমরা ইংরেজি, বাংলা, উর্দু, আরবি সব শিক্ষা একসাথে চালু রেখেছি। অথচ আমরা জানি পাকিস্তান আমলে আমাদের সংগ্রামের একটা লক্ষ্য ছিল দেশে একমুখী শিক্ষা ব্যবস্থা হবে, অথবা শিক্ষার মাধ্যম মাতৃভাষাতেই হবে, যার যেটা মাতৃভাষা। এবং তখন আমাদের মাদ্রাসা শিক্ষা উর্দু মিডিয়ামে দেওয়া হতে বলেই তাদেরকে আমরা বাংলা মিডিয়ামে পড়া লোকেরা নিরন্তর সমালোচনা করতাম। পাকিস্তানের অতি মুষ্টিমেয় কয়েকটি, আপনি জানেন, ক্যাডেট কলেজ জাতীয় প্রতিষ্ঠান অথবা আন্তর্জাতিক স্কুলগুলো ইংরেজি মিডিয়ামে চলতো। বিশ্ববিদ্যালয়ের দিকে ইংরেজি মিডিয়ামের জায়গায় বাংলা চালু হওয়ার একটা উদ্যোগ, একটা লড়াই 52 সনের পর থেকে চলছিল। এমনকি তারও আগে কলকাতা বিশ্ববিদ্যালয় 1940 সন থেকে মেট্রিক পরীক্ষা বাংলা মিডিয়ামে দেওয়ার অনুমতি প্রথম দেয়। এর আগে পর্যন্ত শখানেক বছর ইংরেজি মিডিয়ামে পরীক্ষা দিতে হতো। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আবার করে আমরা ইংরেজি মিডিয়ামে প্রত্যাবর্তন করলাম, শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, উচ্চ বিদ্যালয়ের জন্য, এমনকি প্রাথমিক বিদ্যালয়ের জন্য, এমনকি তারও নিচে কিন্ডার গার্ডেনের জন্য। এই জিনিসগুলো সামাজিক, আমি মনে করি, পরিবর্তনের চিহ্ন। এগুলিকে আপনি মানে বলতে পারেন এগুলো লক্ষণ। তো সেই জিনিসগুলো এত গোড়া যদি আমরা না যাই, তাহলে আপনি যে প্রশ্নটা করেছিলেন বিপদ যে আসছে সেইটা সম্পর্কে আমরা হুঁশিয়ার ছিলাম বলে মনে হয় না। এখন বিপদ কোন দিক থেকে আছে কেউ জানে না, লোকে বলছে বিপদের হাত পা নেই। কিন্তু এই এখন যে একটা সামাজিক সংকট দেখা দিয়েছে, আমি এটার জন্য একটু বেশি সময় নিয়ে বললাম। এটা শুধু রাজনৈতিক সংকট নয়, সামাজিক সংকট। হ্যাঁ, আমরা রাজনৈতিক সংকট বলতে মনে করি কি, এখন দেশে ঠিকভাবে নির্বাচন হচ্ছে না, নির্বাচনের ব্যাপারে অস্বস্তি আছে, শতকরা 100 ভাগ লোক একমত নয় নির্বাচন পদ্ধতির সাথে। আমি নির্বাচনে কাকে ভোট দেবো সেটা বলছি না, আমি ভোটে পরাজিত হলেও মেনে নেব, এই মানসিকতাটা আসেনি। এবং যারা জিততে চায় তারা যে কোনো মূল্যে জিততে চায়, এবং যে জিতে সে সব পায়, যে হারায় সব হারায়। এই যে এই রাজনৈতিক সংকটটাকে অনেকে মনে করছেন এই উগ্রবাদ বিকাশের উৎকৃষ্ট সময়। কথাটা যদি আমি কাছ থেকে দেখি সঠিক মনে হয়, কিন্তু একটু দূর থেকে দেখলে মনে হয় এটা নিরপেক্ষ। উদাহরণ দিচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রে ধরুন, প্রত্যেক বছর 4 বছর পর পর নির্বাচন হয়, 6 বছর পর পর নির্বাচন হয়, কিন্তু সেইখানে এই ঘটনা যেগুলি ঘটলো, এই নির্বাচন না হওয়ার জন্য তো ঘটছে না এগুলো। অর্থাৎ নির্বাচনকে পাশ কাটিয়ে সেখানে যে সামাজিক সংকট আছে, সেখানে যে বর্ণবাদ আছে, সোজা কথায় মার্কিন সমাজ যে সভ্য সমাজ নয়, আমি দৃঢ়ভাবেই বলছি। এই সভ্য সমাজ হলে বর্ণবাদ থাকতে পারে না। সভ্য সমাজ মানে হচ্ছে সব মানুষ এক জাতি।
তাহলে মার্কিন দেশে এত বছর পরেও দাসপ্রথা বিলুপ্ত হবার 150 বছর পার হয়ে যাচ্ছে, এবং যেটাকে বলে সিভিল রাইটস মুভমেন্ট, তা পার হওয়ার পরেও 50-60 বছর পার হয়ে যাচ্ছে, তারপরেও সেখানে এই যে বর্ণবাদ, কৃষ্ণাঙ্গ বিরোধী আছে, উগ্র বর্ণবাদ, সেইটা সেখানে নির্বাচন দিয়ে সমাধান করা যাচ্ছে না। এমনকি একজন কৃষ্ণাঙ্গ ভদ্রলোক ওই দেশের রাষ্ট্রপতি হয়েছেন। সেই জন্য বলছি আমাদের একটা প্রবণতা আছে সহজ সমাধানের দিকে যাওয়া, সবকিছু রাজনীতিকরণ করা। হ্যাঁ, আমি যে রাজনৈতিক প্রবলেম আছে, এমনকি আমি বলবো আমাদের পুলিশেরও আমরা নিন্দা করছি, তাদের যথেষ্ট ইন্টেলিজেন্স নেই। এটা হচ্ছে সামরিক লেভেলের চিন্তা, তারপর হচ্ছে রাজনৈতিক লেভেলের চিন্তা, তারও পেছনে সামাজিক লেভেলের চিন্তা। এখন শেষ কথা এই বলি, এই সংকট যেটা আমরা বাংলাদেশে পাচ্ছি, এটা যদি শুধু বাংলাদেশে হতো তাহলে আমরা বাংলাদেশের সমাজকে তুলুধুনো করে খুঁজে দেখতে পারতাম। কিন্তু সত্যি কথা বলবো কি, এটা হচ্ছে হযরত ইব্রাহিম বিন আদম বলে একজন দরবেশ ছিলেন ইরান দেশে। তো তার সঙ্গে তাজকিরাতুল আউলিয়া বইতে ইরানের ফরিদউদ্দিন আত্মার 600 বছর আগে লিখেছেন যে ইব্রাহিম আদম একদিন রাস্তায় এক লোককে দেখতেছে, সে সূঁচ খুঁজতেছে রাস্তায় লাইটের নিচে। তো তাকে বলছে তুমি এখানে কি করছো? বলে আমি সূঁচ খুঁজছি। খুঁজতেছো কেন? বলে এখানে বাতি আছে। সূঁচ পড়েছে কোথায়? বাড়িতে। আমাদের অনেকটা তাই হচ্ছে, যেখানে বাতি আছে আমরা সেটাই বিশ্লেষণ করতেছি। আমি মনে করি এখন এই যে সংকটটা আসছে, এটা কোথা থেকে আসছে আমি এই কথা একভাবে বলি, বিশ্বে এখন একটা সংকট চলছে। সারা বিশ্ব হচ্ছে আমরা বলছি, কিন্তু প্রকৃত প্রস্তাবে বিশ্ব এক হয়নি। এটা একটা বিরোধ। পুঁজির চলাচলের দিক থেকে আমরা গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন করেছি, কিন্তু মানুষের চলাচলের দিক থেকে এখনো বাধা আছে। আমরা আলোচনায় ফিরবো এটা বিরতি থেকে এসে। তার মানে হচ্ছে যে আমরা ওই যে সমাজের যে সংকট বা পরিবর্তন, সেটা হচ্ছে সেই ঢেউ থেকে আমরা মুক্ত হই। তার আমি হচ্ছে জাতীয় থেকে আমি আন্তর্জাতিকের দিকে ইঙ্গিত করতেছিলাম। হ্যাঁ, ইঙ্গিত করতেছিল, সেখানে যাব। পাশাপাশি পুঁজির কথা স্যার আপনি বলছিলেন, পুঁজির এক ধরনের আস্ফালন আমাদের সমাজে হয়েছে। এটা কাল থেকে একটা মানে আমাদের সমাজে বেপরোয়া পুঁজি, মানে পুঁজির একদম বেপরোয়া ব্যবহার, মানে ভাবে আমাদের এখানে চলে আসলো, একটা আস্ফালন ঘটলো পুঁজির। তারপরে তো এই যে সামাজিক সংকটের কথা বললেন, সমাজের সংকট, সেই পুঁজির আস্ফালন বা বেপরোয়া ভাবে সেটা চলে আসারও তো একটা কারণ। কারণটা আমি একটু সংক্ষেপে বলি। 1945 সনে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পর জাতিসংঘের সনদ পাশ হয় 1945 সনে, আন্তর্জাতিক মানবাধিকারের দলিল পাশ হয়। তখন এটাকে আমরা মানবাধিকারের যুগ বলতাম। সেটা চলতে চলতে ভিয়েতনাম যুদ্ধ শেষ হওয়ার পর দেখা গেল আমেরিকান সরকারের ফরেন পলিসিতে, পররাষ্ট্রনীতিতে মানবাধিকার জিনিসটা তারা একটা বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে গ্রহণ করে। প্রেসিডেন্ট কার্টারের আমলে ইউএস কংগ্রেসেও রেগুলার শুনানি হচ্ছিল কোন দেশ মানবাধিকার লঙ্ঘন করছে। তারা মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এক ধরনের জিহাদ ঘোষণা করেন অথবা ক্রুসেড ঘোষণা করেন। তো সেইটার একটা পরিণতি আমরা দেখলাম সাদ্দাম হোসেনের পতন। সেই সময় বিশ্ব অর্থনীতিতে আপনার মনে পড়বে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট, কাঠামোগত খাপ খাওয়ানোর কথা হচ্ছিল। তার মানেটা কি? তখন দেখছিল কি ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, রাশিয়া পরাস্ত হচ্ছে, কেন্দ্রটা শুরু হয়েছিল আফগানিস্তানকে কেন্দ্র করে, তারপর ডব্লিউটিও গঠিত হলো। আমি বলছি পুঁজির বিশ্বজনীনতার কয়েকটা পদক্ষেপ। উরুগুয়ের রাউন্ড 1986-তে শুরু হলো, এটা শেষ পর্যন্ত 1994-তে জাতীয় আন্তর্জাতিক পুঁজির একটা ঐক্যমত হলো। যে আগে দুটা ছিল, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এটা দ্বিতীয় মহাযুদ্ধের পরে তৈরি হয়েছিল। আর এই এত বছর পরে বিশ্ব বাণিজ্য সংস্থা তৈরি হলো, যেটা তখন উদ্যোগ নিয়েও তারা সফল করতে পারেননি। এমনকি চীন পর্যন্ত এখন ডব্লিউটিওর মেম্বার হলো। আমি এই কথাটা বললাম এখানে যে পুঁজির জিনিসটা চরিত্রের দিক থেকেই বিশ্বজনীন। কার্ল মার্কস এক জায়গায় বলেছিলেন, কথাটা খুব সংক্ষেপে বলছি, যে পুঁজির চরিত্র হচ্ছে পুঁজি কথাটার মধ্যে বিশ্ববাজার লুকিয়ে আছে। দ্য ওয়ার্ল্ড মার্কেট ইজ দ্য লিমিট টু ক্যাপিটাল। আমি এই জন্য বলবো যে এখন সেটাতে আমরা পৌঁছেছি, কিন্তু এর উল্টা পিঠটা দেখা যাচ্ছে। বিশ্ব পুঁজির এই বিকাশ কিন্তু বিশ্ব সর্বত্র সমতার বিকাশ করেনি। আমাদের দেশেও 1972 থেকে কল্পনা করুন, আজকে 45 বছরের মধ্যে পুঁজির আমাদের কত গুণ যে বিকাশ হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। জনসংখ্যার দিক থেকেও দেখলেও আপনি দেখতে পাবেন আমাদের জনসংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যার তুলনায় পুঁজির অনেক বেশি বৃদ্ধি হয়েছে, কিন্তু তার বন্টনটা ওভাবে হয়নি, সমতায় হয়নি। হ্যাঁ, এছাড়া আরেকটা কারণ আছে। আমাদের পুঁজির আরেকটা চরিত্র হচ্ছে আঞ্চলিক চরিত্র। এটা আমরা খেয়াল করি না। আঞ্চলিক বলতে আমি বলছি গোটা দক্ষিণ এশিয়া একটা ইকোনমিক রিজিয়ন। আমাদের আগে তো এক অর্থনীতি ছিলাম ভারতের সাথে। আমরা 47-এর সময় দেশভাগের সময় মনে হয়েছিল এই যে পূর্ব বাংলা, যেটা একটা আলাদা অংশ, এটা টিকবে না অর্থনৈতিকভাবে, টেকসই হবে না। এটা ভারতের বড় বড় নেতারা, এমনকি জওয়াহরলাল নেহরুর মতো প্রবীণ ব্যক্তিও এটা বলেছিলেন যে তারা একদিন আমাদের সাথে চলে আসতে সহ্য হবে। এই কথাগুলো এখন আমরা আলোচনা করি না, নাহলে কিন্তু প্রীতিকর নয়। তারপরে মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন যে পূর্ববঙ্গ পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে। পাকিস্তান হবার 10 বছরের মাথায় উনি বলেছিলেন। নেহরু 13 বছরের মাথায় বলেছিলেন তারা আমাদের ভারতের কাছে ফিরে আসবে। কিন্তু বাস্তবে কি হয়েছে? আমরা ভারতের কাছে ফিরে যাইনি, কিন্তু আমরা স্বাধীন হয়েছি, পাকিস্তান থেকে আলাদা হয়েছি। এখন এখানে পুঁজির বিকাশের প্রতি যে বাধা আগে ছিল সেটা দূরীভূত হয়েছে, কিন্তু একই সাথে জাতীয় আয় বেড়েছে, আয় বৃদ্ধির হার বেড়েছে, আমরা পদ্মা সেতু করছি,
কিন্তু সমাজে ধনের বৈষম্য এবং তার জাত যে বিরোধ সেটাও দ্রুত বেড়েছে। এইটা হচ্ছে একটা বাস। আরেকটা হলো বাংলাদেশের এই রাষ্ট্র গড়ে ওঠার পেছনে ব্রিটিশ আমলের দীর্ঘ সংগ্রামের একটা ঐতিহ্য আছে। সিরাজউদ্দৌলার পতনের পর থেকে 1947 পর্যন্ত 190 বছর এখানে নানা প্রকার কৃষক সংগ্রাম, উপজাতীয়দের সংগ্রাম, সাধারণ মানুষের সংগ্রাম কৃষক হয়েছে। এমনকি শেষ পর্যন্ত ভারতে যেগুলিকে বলা হয় জাতীয়তাবাদী বিপ্লবী দল বা যাদেরকে ইংরেজরা ঘৃণা করে সন্ত্রাসবাদী বলতো তারা, এবং কমিউনিস্ট পার্টি, কংগ্রেস, মুসলিম লীগ করছে। এখন বাংলাদেশ হওয়ার পর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছেন, আমরা ওই ইতিহাসটা আলোচনায় আর করি না। যেন পৃথিবীর জন্ম হয়েছে 1947 সনে, তারপরের থেকে আমাদের ভাষা আন্দোলন থেকে স্বাধিকার থেকে আমাদের স্বাধীনতা, এইভাবে আলোচনা করি। ফলে হচ্ছে ইতিহাসের একটা দিক অন্ধকারে থেকে যাচ্ছে। ওইখানে একটা বীজ ছিল। তখন এই পূর্ব বাংলার লোকেরা স্বেচ্ছায় পাকিস্তানে যোগ দিয়েছিল। কেন? তারা হয়তো কোনো ভুল করেছিল, সেই ভুলটা তারা উপলব্ধি করেছে, তারা বাংলাদেশ স্বাধীন করেছে। কিন্তু তারা কিন্তু আবার ভারতবর্ষে যোগ দেয়নি। এই জিনিসটা আমাদের বোঝা দরকার। ফিরে যায়নি। এই কারণটা কি? মহাত্মা গান্ধী বলতেন ভারত এক জাতি, মোহাম্মদ আলী জিন্নাহ, কতগুলি আরো হিন্দু তাত্ত্বিক, সাভারকার, যারা বিজেপির প্রতিষ্ঠাতা, তারাও বলতেন ভারত দুই জাতি। সেইটাই সত্য বলে মনে করেছিলাম। কিন্তু বাংলাদেশ হওয়ার পর অনেকে বললো জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু খেয়াল করলে দেখবেন এটা সত্য, মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু এক জাতি তত্ত্ব এটা তো সত্য প্রমাণ হয় নাই। ভারতবর্ষ মহাজাতি, অনেক জাতির সমাহার। সেই জিনিসটা মনে রাখা উচিত। এই জন্য বাংলাদেশের আঞ্চলিক পুঁজি বিকাশের ক্ষেত্রে বড় প্রশ্ন হলো এই পুঁজির কতখানি বাংলাদেশের জাতীয় পুঁজি, আন্তর্জাতিক পুঁজির অধীনে হলো, আর কতখানি ভারতবর্ষের আঞ্চলিক পুঁজির অধীনের পুঁজি। অর্থাৎ আপনার প্রভুখান দুইটা হয়ে দাঁড়িয়েছে। উপমহাদেশীয় আঞ্চলিক পুঁজির আপনি কি তাবেদার, খরিদ্দার বা তার ম্যানেজার, নাকি আপনি আন্তর্জাতিক পুঁজির সাথে স্বাধীন পুঁজির সংঘাত করছেন? যেমন চীন যে অর্থে আন্তর্জাতিক পুঁজির সাথে নেগোশিয়েট করছে, বাংলাদেশ কার সাথে নেগোশিয়েট করছে? বাংলাদেশের অর্থনৈতিক যে শিল্পভিত্তি এটা হচ্ছে কিনা? আমরা নানা রকম প্রজেক্ট দেখতে পাচ্ছি এখানে। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, ধরেন আমাদের গ্যাস উৎপাদনের ফিল্ড আছে, আমাদের কয়লা খনি পাওয়া গেছে, আমাদের সবকিছু মনে হচ্ছে যে আমরা, আর এছাড়া এগুলো হচ্ছে এক্সট্রাকশন ইন্ডাস্ট্রি। আমাদের ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রি অধিকাংশই হলো শিল্পদ্রব্য, যারা ভোগ্য পণ্য তৈরি করে, মেশিন তৈরি করে না। কার্ল মার্কস সাহেব বলেছিলেন, ক্যাপিটাল বইতে আছে, মেশিন যে দেশ তৈরি করতে পারে না সে দেশ পূর্ণ শিল্পায়িত হয়নি। অর্থাৎ মেশিন দিয়ে আমরা ভোজ্যদ্রব্য তৈরি করি, কি উৎপাদন করছি? হ্যাঁ, উনি বলে কি, মেশিনারি টু প্রডিউস মেশিনারি, এটা হচ্ছে উচ্চ শিল্পায়নের মাত্রা। বাংলাদেশের উচ্চ শিল্পায়িত হয়নি। আমি দুঃখজনকভাবে বলছি, আজকে আফগানিস্তানে যে প্রতিরোধ যুদ্ধ হচ্ছে আমেরিকার বিরুদ্ধে, অনেকে বলছে যে ইসলামের নামে হচ্ছে, তালিবানের নামে হচ্ছে। কথাটা আপাত সত্য মাত্র, তার তলায় একটা জাতীয় সংগ্রাম আছে ওখানে। সেই কারণে যে ধর্ম রাজনীতিকে তারা প্রত্যাখ্যান করেছিল আফগানরা, আফগান পাখতুনরা পাকিস্তান সমর্থন করেনি। এটা খেয়াল রাখা দরকার। তারা নিখিল ভারত কংগ্রেসের যে কর্মসূচি সেটাকে সমর্থন করেছিল। 1947 সনেও সেই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলিম লীগ মেজরিটি ভোট পায়নি, কংগ্রেসই পেয়েছিল। সামান্য ভোটে তারা হেরেছে শেষ পর্যন্ত। সেইখানে আজকে সবাই এরকম তালিবানপন্থী হয়ে গেল কি করে? এই জিনিসটা বোঝা খুবই জরুরি। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও আমরা সবাই ধর্মনিরপেক্ষ হয়েছিলাম। এই জায়গাটা স্যার একটু ব্যাখ্যাই দিয়ে, যে মানে বোঝা যে প্রয়োজন, মানে সেটা একটু ব্যাখ্যা দেন যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। আমি পুঁজির কথা বলছিলাম, সেখান থেকে আফগানিস্তানে গিয়েছি আমি। যে পুঁজি কথাটাই শেষ কথা নয়, পুঁজির একটা চরিত্র আছে। অনেকে বলে পুঁজি বর্ণান্ধ, অর্থাৎ পুঁজি কোনো রং দেখে না, কথাটা ঠিক নয়। আমরা যখন এলে পাকিস্তানে বলে এখানে পুঁজির বিকাশ হচ্ছিল, কিন্তু এটা পাকিস্তানি পুঁজি হচ্ছিল, পূর্ব বাংলায় হচ্ছিল না বলেই আমরা লড়াই করেছি। আমি বলছি আফগানিস্তানের লড়াই একটু ভিন্ন রকমের। আফগানিস্তান দেশটা কিন্তু পাখতুনরা মেজরিটি, তারা শতকরা 54-55 জন। আর পাখতুনদের একটা অংশ পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আছে। পাকিস্তান সেই প্রদেশের নাম বদলাইছে এখন, পাখতুনকন্যা কি একটা নাম দিয়েছে এখন। এই কথাটা মনে রাখলে পরিষ্কার হবে, যারা একসময় পাকিস্তান বিরোধী ছিল, কংগ্রেসপন্থী ছিল, তারা সবাই এত বেশি ইসলামপন্থী হয়ে গেল কিভাবে? আমি এই জন্য বলছি, এই যেভাবে হলো সেটা হচ্ছে তারা তাদের জাতীয় বিকাশের পথে বাধা দেখতে পাচ্ছে। এখন সেখানে 2001 সনের পর থেকেই, 2002 থেকেই মার্কিন আক্রমণের ফলে তালিবানরা ক্ষমতাচ্যুত হলো, কিন্তু আফগানদের অধিকাংশ লোক এটাকে জাতীয় সংগ্রাম হিসেবে নিয়েছে, মুক্তিযুদ্ধ হিসেবে নিয়েছে। ফলে এটাকে ইংরেজিতে বলে এথনিসিটি। এথনিসিটি অ্যান্ড রিলিজিয়ন দুটো কিন্তু মিলে গেছে একসাথে, একসঙ্গে। এই জিনিসটা আমরা যদি বিশ্লেষক হিসেবে আলাদা না করতে পারি, আমরা ঘটনার গতিবিধি বুঝতে পারবো না। এখন বাংলাদেশে ফিরে আসে, বাংলাদেশে অনেক সময় মনে হচ্ছে এখানে এক ধরনের ধর্মীয় উগ্রবাদের বিকাশ হয়েছে। কথাটা দুঃখজনক হলেও সত্য, কিন্তু এর পেছনে দুটো ফ্যাক্টর জড়িত আছে, আমি সেটা বলতে চাচ্ছি। একটা হচ্ছে বাংলাদেশ যে ধর্মনিরপেক্ষতাকে ব্যানার করে 71-এ আমরা যুক্তভাবে লড়াই করেছি, ভারত আমাদের সাহায্য করেছে, রাশিয়া আমাদের সাহায্য করেছে, আমেরিকা আমাদের বিরোধিতা করেছে। আজকে বাংলাদেশ আবার আমরা আমেরিকাপন্থী হয়ে গেলাম কি করে? বরং অন্য হচ্ছে আমরা এখানে একই সাথে ভারতপন্থী এবং আমেরিকাপন্থী হয়ে যাচ্ছি। মানে এই জিনিসটা লক্ষ্য করেন। অর্থাৎ
রাজনৈতিক মেরুকরণে আমরা কোন দিকে যাব? হ্যাঁ, আকাশে বলে চন্দ্র একদিকে সূর্য একদিকে, মানে জোয়ারের সময় যেটা হয়, যদি একই সাথে হলে প্রবল জোয়ার হয়, দুদিকে টানলে একটু কম জোয়ার হয়। আমাদের এখানে একটু অদ্ভুত, দুইটা কিন্তু একদিকে হয়ে গেছে এখন। এই জেনারেশনের জন্য এখানে কিছু কিছু জাতীয় বোধ আছে অনেক মানুষের। এই জায়গায় স্যার আমরা ভারসাম্য রক্ষা করতে পারছি, এই যে আমরা দুই দিক সামাল দিতে যে। আমি আগের কথাটা শেষ করি। অর্থাৎ এখানে অনেক সময় যেগুলিকে ধর্মীয় উগ্রবাদ বলে মনে হচ্ছে, সেটা আসলে ধর্ম নয়, এটা একটা রাজনীতি মাত্র। অর্থাৎ তারা যেভাবে রাজনীতিটা, যে এই যেমন হত্যাকাণ্ডের রাজনীতি মেতে, সেটা রাজনীতির পদ্ধতি, এটাকে আমরা সন্ত্রাসবাদ বলবো। এইটার জন্য ইসলাম এককভাবে দায়ী নয়, কারণ সন্ত্রাসবাদ জিনিসটা ইসলাম নিরপেক্ষ। কিভাবে? ধর্ম নিরপেক্ষের মতো। বৌদ্ধরাও সন্ত্রাসবাদ করেছে, কোথায়? শ্রীলঙ্কায়। হিন্দুরাও সন্ত্রাসবাদ করেছে, কোথায়? তামিল এলাম, হ্যাঁ, লেখে। এবং অর্থাৎ পৃথিবীর সব দেশে এটা হয়। ইনফ্যাক্ট ভারতবর্ষে রাজীব গান্ধীর হত্যা, এর আগে প্রেসিডেন্ট প্রেম দাসের হত্যা, এগুলি যারা করেছে তারা তামিল এলামের লোকেরা, এখন পরিষ্কার। মানে তাহলে আপনি কি বলবেন হিন্দু ধর্ম সন্ত্রাসবাদী? না, এটা বলা যাবে না। কাজে ইসলাম ধর্ম সন্ত্রাসবাদী নয়। অর্থাৎ দশ চক্রে ভগবান ভূত একটা কথা আছে, এই চক্রটা হয়েছে রাজনীতির। এই যে বর্তমানে বাংলাদেশের রাজনীতিটা জিনিস আমাদের বোঝা দরকার। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ, বাংলাদেশ ভারতের বন্ধু। এই ক্ষেত্রে বাংলাদেশ ভারতকে শিক্ষা দিতে পারে ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে, কিন্তু ভারতকে সবচেয়ে অনুকরণ করে। কিন্তু ভারতের মধ্যে যে তীব্র সাম্প্রদায়িকতার বিকাশ এখনো অক্ষুণ্ণ আছে, এইটা বাংলাদেশের উপর খারাপ প্রভাব বিস্তার করে। আমি ওটাকে জাস্টিফাই করছি না। এবং ভারতের পুঁজির যে আধিপত্য বাংলাদেশের বাজারে এখন পরিষ্কার দেখা যাচ্ছে, এটা অন্ধেরও চোখে পড়বে। আমার মনে হয় সেই জায়গাতে আমাদের হাত দেওয়া দরকার। অর্থাৎ বাংলাদেশের পুঁজির বিকাশে আমরা যেমন আনন্দিত, আবার পুঁজির বিকাশের ফলে যে লাভ হয় সেটার বন্টনে আমরা একটু শঙ্কিত। অনুরূপে বাংলাদেশের পুঁজির বিকাশটা জাতীয় পুঁজি না হয়ে এটা ভারতীয় পুঁজির একটা অ্যাপেন্ডিক্স, আমাদের পেটে যে একটা অ্যাপেন্ডিক্স থাকে না, আমরা একটা পরিশিষ্টে পরিণত হচ্ছে কিনা। অর্থাৎ ভারতকে সঙ্গে নিয়ে আমরা বড় হচ্ছি না ভারতের ছায়াতলে বড় হচ্ছি, এই প্রশ্নটা বারবার আমাদের জিজ্ঞেস করতে পণ্য হবে। বা বাজারের উপনিবেশ হচ্ছে কিনা আমরা। হ্যাঁ, দেখা যাচ্ছে কি ধরেন ভারতের ক্যাপটিভ মার্কেট হচ্ছে বাংলাদেশ। যেমন এটা কি দেখা যাচ্ছে, অর্থনীতির অ আ ক খ যারা জানে তারাও জানে যে ট্রেড যে ব্যালেন্স বলে, বাণিজ্য ঘাটতি, ভারত বাংলাদেশ বাণিজ্য ঘাটতির পরিমাণ এত বেশি কেন? বাংলাদেশ ভারতে এত কম বেচতে পারে আর ভারত বাংলাদেশের সাথে বেশি বেচতে পারে কেন? যদি বাংলাদেশের দ্রব্য বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে বেচতে পারে, আমেরিকায় বেচতে পারে, ভারতে কেন বেচতে পারে না? তাহলে ভারতের মার্কেট বাংলাদেশের জন্য খুলছে। অথবা আপনার এই আকাশ সংস্কৃতিতে দেখেন, ভারতের আকাশ সংস্কৃতিতে আমাদের টিভি চ্যানেল সব রেখে গেছে। এখন সেখানে নেই। আমরা পিস টিভি কেন বন্ধ করতে পারছি? কারণ ডাউনলিঙ্কের কোন ল তারা লঙ্ঘন করেছে। আমরা প্রয়োজন বলেই তো পাচ্ছি। তো আমাদের একটা এটা নেগোসিয়েশন করা দরকার যে বাংলাদেশ যদি একটা সার্বভৌম রাষ্ট্র হয়, আমাদের বাজারে ভারতীয় ওয়েবলেংথ কত যাবে আর তাদের ওখানে আমরা কত ওয়েবলেংথ পাবো, এর একটা আন্তর্জাতিক বিনিময় হওয়া দরকার ছিল। মানে আমি বলছি সংখ্যা সাম্য অনুসারে বাংলাদেশের জনতা এবং ভারতের জনতা পরিমাণে সমান নয়, মার্কেটও সমান নয়। এই সমস্ত প্রশ্ন আমি বলছি আগামী দিনে উঠবে। এখন যে আমরা কি করি কি, যখন সংকট বাড়ির দরজায় আসে তখন তা নিয়ে আমরা উত্তেজিত হই, আমরা দূর থেকে দেখতে পারি না। আমসব বলতেন বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস নামক যে বই 1972 লিখছিলেন, তাতে গোড়ায় একটা কথা লিখছেন, বলে সৎ সাহসকে অনেকে জ্যাঠামি এবং হটকারিতা মনে করে। ওনার বয়স তখন 27 বছর এই বই লেখার সময়। কিন্তু আমি মনে করি সৎ সাহস হচ্ছে অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পারার, যথাযথভাবে দেখতে পারার ক্ষমতা, দূরদৃষ্টি। হ্যাঁ, উনি বলছেন অনেক দূরের সম্ভাবনা যথাযথভাবে দেখতে পারার ক্ষমতাকে উনি বলছেন সৎ সাহস। আজকে আমি মনে করি আমাদের সৎ সাহসওয়ালা বুদ্ধিজীবীর সংখ্যা অনেক কমে গেছে। মানে সৎ সাহসওয়ালা বুদ্ধিজীবীদের বিপদ দুদিক থেকেই। একদিকে হচ্ছে কি, এই যারা ধর্মীয় উগ্রবাদী তারা কিছু না বুঝে তাদেরকে আক্রমণ করছে। তারা যেটা করছে, তারা কি করছে তারাও জানে না, তারা জাতির এবং সমাজের সংস্কৃতির ক্ষতি করছে। অনুরূপভাবে আবার যারা ক্ষমতায় আছেন তারাও কিন্তু, যারা ওই যে চমস্কির ভাষায় স্পিক ট্রুথ টু পাওয়ার, যারা ক্ষমতার মুখোমুখি সত্য বলে দেয়, তাদেরকে তারা কিন্তু খুব বেশি একটা প্রীতির চোখে দেখে না, হইতে পারে না। হ্যাঁ, এই কারণে দেশে মনে হচ্ছে যেন বুদ্ধিজীবীদের মধ্যে সাহসী এবং জ্ঞানী, অর্থাৎ কিছু লোক আছে দেখতে পায় কিন্তু বলতে পারে না, কিছু লোক বলে কিন্তু দেখতে পারে না। এই ধরনের লোক, দুই ধরনের লোক আমাদের আছে। কিন্তু যারা দেখতেও পারে এবং বলতে পারে তাদের সংখ্যা দিনকে দিন কমছে বলেই আমি আশঙ্কা করছি। আমরা আলোচনায় ফিরবো বিরতি থেকে এসে। তখন একটু জানতে চাইবো যে মাঝখানে প্রশ্নটা করেছিলাম, এই যে আপনি নিজেই বলেছিলেন যে ভারত এবং যুক্তরাষ্ট্র, সেই জায়গা থেকে ভারসাম্যটা বাংলাদেশ কিভাবে রক্ষা করবে, কারণ সেটার উপর কিন্তু আমরা যে সংকটের কথা বলছি, যারা সংস্কৃত মনা মানুষজন তাদেরকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে বিভিন্ন জায়গায়। তখন আপনি বলছেন যে পাকিস্তান হয়তো সঙ্গত কারণেই হয়তো তারা সেই পৃষ্ঠপোষকতা করে, কিন্তু পরবর্তীতে তাদের বিকাশে রাষ্ট্র অভিভাবকত্ব সেভাবে পালন করেনি, এরকমই তো বলছেন না? এখন সকলেই বলছেন যে এই যেহেতু একটা ধর্মীয় উগ্রবাদের মাথাচাড়া দিয়ে ওটা লক্ষ্য করছে, সকলে বলছে সংস্কৃতির দিকে মনোযোগ দেওয়া দরকার।
কিন্তু আমরা আমাদের সিলেবাস শিক্ষা পড়ায় কি করেছি, আমরা মনে করি আমরা বিশেষজ্ঞ তৈরি করব। আমরা আমাদের সবচেয়ে আদরের প্রতিষ্ঠান কি? আমাদের বুয়েট, সরকারিভাবে বলছি। আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল কলেজ। আমরা আগে ছেলে মেয়েদের ইঞ্জিনিয়ার ডাক্তার করতে চেয়েছি, তারপরে সামরিক বাহিনীতে যাক চেয়েছি, তারপরে না পারলে যে অগতির গতি অন্যান্য বিষয়ে পড়বে, আমরা যারা কিছু না পারি, যাদের কোনো গতি নেই তারা ওকালতি করেছি, এরকম তো মানুষ আসতেছে। আপনারা সাংবাদিক হচ্ছে, নতুন পেশা বিকশিত হচ্ছে। সমাজে যেগুলিকে আমরা সংস্কৃতির প্রধান কেন্দ্র মনে করি, সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, এগুলিকে রাষ্ট্রীয় বা সামাজিকভাবে আমরা যে পরিমাণ প্রাধান্য দেওয়া দরকার দেইনি, এখন সংকটে পড়ে আমরা তার কথা ভাবছি। আমি এটাই বলছিলাম যে আমাদের এখানে উপমহাদেশের যে সঙ্গীতের শ্রেষ্ঠ ঐতিহ্য, যা থেকে আলাউদ্দিন খান নাম বলেছি, এখানে নজরুল ইসলামের দেশ, এটা মানে জসীমউদ্দিনের দেশ, এটা আরো লালন ফকিরের দেশ, সেগুলিতে আছে। সেগুলি বিপদের দিনেই শুধু মনে পড়ে আমাদের। আমাদের প্রকৃত সংস্কৃতি হচ্ছে সেইটাই, আমি বলবো, যেটা বিপদের দিনে মনে পড়ে আমাদের বাঁচাবার জন্য। এবং তাহলে সেইটার পলিসিতেও তাকে প্রমোশ করা উচিত ছিল। কিন্তু এখন আমরা আকৃষ্ট হয়েছি যে সংস্কৃতির দিকে, এটা আমাদের খাদ্যের দিকে দেখা যায়, আমাদের পোশাকের দিকেও দেখা যায়। এটা হচ্ছে, এক সংক্ষেপে বলছি, এটা হলো মার্কিন সংস্কৃতি। এবং তার চেয়ে আরো খারাপ হয়েছে, গোদের উপর বিস্ফোরণের মতো ভারতীয় সংস্কৃতির যেটা সবচেয়ে নিকৃষ্ট দিক, বলিউড এবং হলিউড সংস্কৃতি, সেটাই আমাদের তরুণদের আকৃষ্ট করছে। এবং মিউজিক বলে আমি বিরোধিতা করছি না, পৃথিবীতে বহু রকমের বৈচিত্র্য আছে, জ্যাজ মিউজিক আছে, ব্যান্ড মিউজিক আছে, কিন্তু আমাদের তরুণদের যেটা আকৃষ্ট করছে, এটা এক ধরনের হইচই সঙ্গীত, এটা ভাব সঙ্গীত নয়। অর্থাৎ এটা হলো শুধু সুর সঙ্গীত বা সঙ্গত সঙ্গীত। এই জিনিসটাই হচ্ছে সংস্কৃতির সাধারণ প্রবণতা। আমি বিশেষভাবে নিজে যেহেতু সাহিত্যের সাথে কিছুদিন ধরে জড়িত আছি, আমি দেখি আমার কাছে এটা শোচনীয় লাগে এত বড় জাতিতে, যেখানে অনলাইন পত্রিকা কয়েকশো, কিন্তু এখানে একটি সাহিত্য পত্রিকা বা মাসিক পত্রিকা নেই, এমনকি পাকামলেও যেটা ছিল। এইটা আমাদের যে ইঙ্গিত করছে, এটা খারাপ ইঙ্গিত। এখন এই জন্য আপনি যেটা বলছিলেন মার্কিন এবং ভারত, তাদের মধ্যে আমরা কোন দিকে মেনটেন করবো, সেটা সাংস্কৃতিক ভাবে হোক আর রাজনৈতিক ভাবে। সাংস্কৃতিকভাবে আমরা তো ভারতের অংশ, এই অর্থে যে আমাদের যে সংস্কৃতি, এটা আমরা শেয়ার করি। হিন্দুস্তান আমাদের নিকটতম প্রতিবেশী, হিন্দি ভাষা বাংলা ভাষা ভ্রাতৃমূলক ভাষা, কিন্তু এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও আছে। এবং হিন্দি লেখকেরাও স্বীকার করেন, বাংলা ভাষার শ্রেষ্ঠ লেখকদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন বা বঙ্কিমচন্দ্র আছেন, তাকে তারা এখনো অনুবাদ করেন। আমরাও একইভাবে হিন্দিতে যারা ভালো লেখক, প্রেমচন্দ্র, বা উর্দু লেখক আসাদুল্লাহ খান গালিব, কথায় কথায় আমরা পড়ি। তো সেই দিক থেকে কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে ভারতীয় জাতীয় রাজনীতির যে হেজেমনিক অভিপ্রায়, উত্তর ভারতের পুঁজি, মানে তারা একটা হিন্দি বেল্ট করেছে, গুজরাট, রাজস্থান, আমি সঙ্গে বলছি, এবং মহারাষ্ট্র, এটা সহ হিন্দিভাষী 6টি প্রদেশ ইত্যাদি মিলে তারা যে হিন্দি বেল্ট করেছে, তাহলে তারা যে হিন্দি ভাষী হচ্ছে ভারতের সংখ্যাগরিষ্ঠ। এই যে তারা আক্রমণ আসামের উপর চালাচ্ছে, ওড়িশার উপর চালাচ্ছে, দক্ষিণ ভারতের উপর চালাচ্ছে, সেইটা কিন্তু বাংলাদেশের উপরে তারা চালাচ্ছে। এই হচ্ছে ব্যাপারটা। ভারতের সাথে আমাদের কোনো বিরোধ নাই, মনে রাখতে হবে। ভারতের পূর্বাঞ্চল সহ যত ভারতের নিপীড়িত জাতি আছে, তারা আমাদের মতোই নিপীড়িত। এই জন্য বলছি, উপমহাদেশের রাজনীতির একটা অন্য ডাইমেনশন আছে। কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যে একটা স্বাধীন রাষ্ট্র স্থাপন করেছে। এটা ভারতের জন্য একটা সহজ ছিল না গেলার জন্য। এই জন্য ভারত বাংলাদেশ বন্ধুত্বের পাশাপাশি একটা বিরোধও আছে, এটা আমাদের স্বীকার করা দরকার। আমি মনে করি ভারতের সাথে বন্ধুত্ব আমরা বজায় রাখবো, কিন্তু ভারতের উপর আমাদের নির্ভরশীল হওয়া চলবে না। আচ্ছা, অর্থাৎ স্বাধীন স্বনির্ভর বন্ধুত্ব আর নির্ভরশীল বন্ধুত্ব এক জিনিস নয়। বিএনপি নেতারা হয়তো একটু বেশি বাড়িয়ে বলে যে কি বাংলাদেশ সিকিম হবে না, সেটা তাদের পলিটিক্যাল রেটরিক। কিন্তু আমি মনে করি বাংলাদেশ তো সিকিমের প্রশ্নই ওঠে না, বাংলাদেশ শ্রীলঙ্কাও হবে না, তার চেয়েও আরো শক্তিশালী দেশ হবে। সেই জন্য বাংলাদেশ এগুলি কি করবে, একথা মনে রাখবেন যে দুনিয়াতে কোনো দেশে বিনা স্বার্থে আপনি কিছুই দেয় না, না চীন না জাপান। 1971 দেখেন না, চীন এত বড় গণপ্রজাতন্ত্রী দেশ, কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের উত্থানে সে প্রাণ খুলে সাহায্য করা দূরের কথা, সে তাকে বরং এক প্রকারের নীরব বিরোধিতাই করেছে, সশস্ত্র বিরোধিতা না করলেও পাকিস্তানকে সহায়তা করেছে। আজকেও তাই। বিশ্ব সমীকরণ বদলেছে। আমি মনে করি বাংলাদেশকে শেষ পর্যন্ত একটা প্রশ্নের উত্তর দিতে হবে, বাংলাদেশে যে জাতীয় পুঁজির বিকাশ হচ্ছে, এইটা কি বিশ্বের মধ্যে নিজে একটা স্বাধীন পুঁজিতান্ত্রিক দেশ হিসেবে দাঁড়াবে, নাকি সে ভারতের উপর নির্ভরশীল একটি পরনির্ভরশীল পুঁজিতন্ত্র হিসেবে দাঁড়াবে? আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিরও আমাদের দালালি করার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি বাংলাদেশের এই সৎসাহস আছে এবং সেই দূরদৃষ্টি থাকে, যেটাকে আহমদ সাহেব বলেছিলেন, অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পারি। আমাদের ভাবতে হবে আজ থেকে 50 বছর পরে কি হবে। আমরা এখন তাৎক্ষণিকতা না, সাময়িক বিপদের মোকাবেলার জন্য যেন আমরা দীর্ঘমেয়াদী আমাদের সত্য বন্ধক না দেই। বাংলাদেশের আজকাল শিল্পনীতি কোথায় দেখেন, আমরা এই বড় বড় গাড়ি, হাই ভ্যালু অ্যাডেড সমস্ত 4 হুইল ড্রাইভ, এগুলো সব আমরা আমদানি করতেছি, ঢাকার রাস্তা ভরে যাচ্ছে, কিন্তু আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন নাই, এমনকি কোনো ট্রান্সপোর্টেশন আমরা তৈরি করতে পারি না।
এই জন্য বলছি আমাদের যে একমুখী শিল্পায়ন, আমরা যা রপ্তানি করি বিদেশের জন্য, আমাদের জাতীয় বাজার গড়ে উঠছে না। দেশ অন্য দেশের শিল্পায়নের সার কথা হচ্ছে জাতীয় বাজার। জাতীয় বাজার মানে আমরা যে উৎপাদন করব সেটা এখানে কৃষকরা কিনবে, কৃষকদের শস্য ইন্ডাস্ট্রির শ্রমিকেরা কিনবে। ফলে একটা বলে কি সেলফ বাজার চক্র, হ্যাঁ বাজার চক্র তৈরি হয়। কিন্তু আমাদের বাজার চক্র আন্তর্জাতিক, এটাও এবং আমরা যাই বানাই সেটা পরের জন্য বানাচ্ছি। আমরা ধরেন আমরা কাপড় রপ্তানি করি, সেই কাপড়ের শতকরা 10 ভাগ আমরা পরি না। মানে তৈরি পোশাক যে জামা আমরা পরছি এইটা আমাদের শিল্পীরা বিদেশে যায়। যেমন আমি এই জামা পরছি, এই জামা ইটালি থেকে আমদানি করা, ইজিপশিয়ান কটন। বাংলাদেশে আমি এটা কিনে পড়ছি কেন? অথবা বাংলাদেশগুলো বিদেশে বিক্রি হচ্ছে, এটার নাম গ্লোবালাইজেশন। কিন্তু বাংলাদেশের সাবান থেকে শুরু করিয়া কথায় কথায় বলছি, বাংলাদেশের সমস্ত শিল্পদ্রব্য আপনার মেশিন কম্পিউটার সবই তো আমদানি করতেছি, এখানে বড় জায়গায় আমরা অ্যাসেম্বলি করি। এই যে আমাদের শিল্পায়নের যে পরনির্ভরশীল চরিত্র, এটা তো মার্কিন বা ভারতীয় নয়, সারা বিশ্বের অন্য পুঁজিপতির উপর আমাদের নির্ভরশীল। শিল্প সংস্কৃতি সবকিছুই পরনির্ভরশীল চরিত্র থেকে আমরা জাতীয় অর্থনীতির বৃদ্ধির হারে যেমন উল্লসিত, তেমনি এর যে স্ট্রাকচারাল দুর্বলতা, এটা যে এক পেশে, এই যে আমরা দেখুন ভবিষ্যৎবাণী দেখছেন না, ঢাকা যদি 9 রিক্টার স্কেলের 9 মাপের যদি ভূমিকম্প হয় ঢাকা ধুলি হয়ে যাবে। আমি মনে করি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে এরকম একটা ইলিউশন আছে। অর্থাৎ এটা স্ট্রাকচারাল গঠন শক্ত নয়। আপনি উঁচু বিল্ডিং করতেছেন কিন্তু তলায় ফাউন্ডেশন নেই। এই ফাউন্ডেশনটা গড়ে তোলা হচ্ছে যে কোনো স্বাধীন দেশের স্বাধীন শিল্পনীতির বৈশিষ্ট্য হওয়া উচিত, কিন্তু আমরা এটা করতে পারছি না। এবং রাষ্ট্রীয় কাঠামো ভিত্তিক সংস্কৃতি, শিল্প, শিক্ষা সব জায়গায় আমাদের কাঠামো বা ভিতটা তৈরি করতে হবে। হ্যাঁ, আমাদের পাশের দেশ এই ক্ষেত্রে আমাদের বন্ধু না হয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এই আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংগ্রাম। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।